অনেক ছাত্রছাত্রী যেহেতু সামনে প্রাইমারির ইন্টারভিউ আছে, তাই আমাকে তারা জানতে চাইছে যে দাদা, প্রাইমারির ইন্টারভিউর জন্য আমি কি কি বিষয়গুলো দেখে যাব বা প্রস্তুতি নেব। আমি তাদেরকে গাইড করার জন্য বা একটা সামগ্রিক রূপ নির্মাণ করার জন্য আমি বেশ কিছু কথা এই ভিডিওতে বলছি। প্রত্যেকেই যারা প্রাইমারির ইন্টারভিউ দিতে যাবে তারা কিন্তু এটা দেখে যেতে পারো, তাতে করে তোমরা উপকৃত হবে। দেখো, প্রাইমারির ইন্টারভিউতে ডেমনস্ট্রেশন ভীষণ গুরুত্বপূর্ণ। ডেমনস্ট্রেশনটাকে তোমরা জয়ফুল লার্নিং বা অ্যাট্রাকটিভভাবে যদি তৈরি করতে পারো, তাহলে কিন্তু অনেক বেশি তোমরা উপকৃত হবে। তাই তোমরা প্রাইমারির ক্ষেত্রে অন্তত 3টে ডেমো রেডি করে নিয়ে যাও। তার কারণ ওখানে যেহেতু অনেক জন ডেমো দেবে, স্বাভাবিকভাবে তারা অনেক ক্ষেত্রে বিরক্ত ফিল করতে পারে। সে কারণের জন্য তোমার ন্যূনতম 3টে ডেমো রেডি করে যাওয়া ভালো। একটা হচ্ছে গণিতের উপর বেশ করে, একটা ইংরেজি বা বাংলা যে কোনো ভাষাগতভাবে বেশ করে, আর একটা পরিবেশগতভাবে। এইরকম 3টে ডেমো তোমরা রেডি করো, যে ডেমোটার মধ্যে শিশুকেন্দ্রিক ভাবনা ফুটে উঠবে, এবং ডেমোটাকে একটা ইউনিক কালারফুল করার চেষ্টা করো, যাতে করে প্রত্যেকেই আকৃষ্ট হতে পারে ডেমোটার মধ্যে। তুমি এমন কিছু ওই ডেমোটার মধ্যে দেখাতে পারো যাতে যারা ইন্টারভিউ নেবে তারা যেন ভীষণ খুশি হয়। দেখো, তোমাদের ইন্টারভিউ বোর্ডে কারা থাকে? প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে খুব যে কলেজের কোনো স্যার ম্যাম থাকে এমনটা নয়, মানে নর্মাল কলেজের, বিএড কলেজ বা ডিএড কলেজের স্যার ম্যামরা ওখানে থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ বডির কিছু মানুষজন ওখানে থাকে প্রাইমারি ইন্টারভিউতে। ফলে স্বাভাবিকভাবেই তোমাদেরকে একেবারে সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্ন করবে। গ্র্যাজুয়েশনে বা অনার্সে, মাস্টার ডিগ্রিতে যদি কারো সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট কেন্দ্রিক প্রশ্ন করবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, তোমাকে তোমার বেস থেকেই প্রশ্ন করবে। বেস বলতে যেহেতু বিএড ওরিয়েন্টেড বা ডিএড ওরিয়েন্টেড যে অংশগুলো থাকে, ঠিক আছে, সেইগুলোকে খুব ভালো করে পড়ে যাওয়া দরকার। তাই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তুমি কি কি বই ফলো করবে বা কোন কোন জিনিসগুলো বেশি করে দেখে যাবে, সেটা আমি বলছি। তোমরা ভালো করে এই জিনিসগুলো নোট ডাউন করে রাখতে পারো। দেখো, প্রথম হচ্ছে প্রাইমারির ইন্টারভিউতে যেটা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করেছে এখনো পর্যন্ত, সিচুয়েশন বেসড কোশ্চান। ঠিক আছে, বিভিন্ন সিচুয়েশন বেসড কোশ্চান হতে পারে, তাই তোমরা সিচুয়েশন বেসড কোশ্চানটার উপরে কিন্তু জোর দাও। যেমন উদাহরণ হিসেবে আমি কয়েকটা বলতে পারি, যে ধরো কোনো স্কুল, মানে তোমার স্কুলে কোনো একটি বাচ্চা তোমার নাম ধরে ডাকছে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি করবে? বা কোনো একটা শিশু মিথ্যে কথা বলছে বারবার ধরে, সেক্ষেত্রে তোমার করণীয় কি উচিত? এই রকম ধরনের সিচুয়েশন কেন্দ্রিক বেশ কিছু প্রশ্নপত্র ওখানে ইন্টারভিউতে করে। তাই সিচুয়েশন বেসড কোশ্চানগুলোকে তোমরা একটা নোট ডাউন করো, খাতায় লেখো, এবং সেটাকে বারবার বলা অভ্যাস করো। সেকেন্ড যে অংশটা থাকে সেটা হচ্ছে যে ডিএড ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো থাকে, মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং, বা শিক্ষা কমিশন যেগুলো হয়েছে, কোঠারি কমিশন, অশোক মিত্র কমিশন, মুদালিয়ার কমিশন, এই কমিশনগুলোকে একটু ভালো করে পড়ে যাবে। থিওরিগুলো, যে সমস্ত শিক্ষাবিদদের থিওরিগুলো আছে, প্যাভলভ, গার্ডনার, এদের যে এদের যে থিওরিগুলো আছে, পিয়াজে, ভাইগটস্কি, এদের যে থিওরিগুলো আছে, সেই থিওরিগুলোকে তোমরা খুব ভালো করে একটু পড়ে যাবে। তার কারণ ওখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন করে। মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং, এই সম্পর্কে পুরো ধারণা তোমার নিয়ে যাওয়া দরকার, কারণ এগুলো থেকেও প্রচুর প্রশ্ন করেছে ইতিপূর্বে ইন্টারভিউতে। এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং সম্প্রতি স্টেট এডুকেশন পলিসি বা এনসিআরটির যে গাইডলাইনগুলো আছে, সেই বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু ওয়াকিবহাল থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ এগুলো নিয়েও কিন্তু ইন্টারভিউতে অনেক অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে। আমাকে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউতেও কিন্তু এই এনইপি থেকে এবং এনসিআরটি থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করেছিল। এছাড়া তোমরা যখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে, তখন তোমরা শিশু কেন্দ্রিক যে সমস্ত বইগুলো লেখা হয়েছে, যেমন ধরো সন্দেশ পত্রিকা, কিশোর ভারতী পত্রিকা, বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সুখলতা রাও, অবনীন্দ্রনাথ ঠাকুর, এই সমস্ত মানুষদের যে লেখাগুলো আছে, সেই সমস্ত লেখাগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে, তাদের গ্রন্থগুলো পড়ে যাবে, তাদের লেখার বৈশিষ্ট্যগুলো পড়ে যাবে। এগুলো থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন ইন্টারভিউতে করেছে। তাই প্রত্যেকটা ইন্টারভিউর ক্ষেত্রে নিজের যে প্রশ্নপত্রগুলো থাকে, সেই প্রশ্নপত্রগুলোর একটা খসড়া তোমরা নিজেদের খাতায় লেখো। লেখার পরে সেই উত্তরগুলোকে রেডি করো, এই উত্তরগুলোকে বারবার বলা অভ্যাস করো। এই যত বেশি তুমি ওই কথাগুলোকে বলা অভ্যাস করবে, তত বেশি পরিমাণ তুমি কিন্তু ইন্টারভিউতে ভয় থেকে ভয়মুক্ত থাকার একটা সম্ভাবনা থাকবে তোমার মধ্যে। তাই ইন্টারভিউতে যখন যাবে, তার প্রিপারেশান নেওয়ার যে
পদ্ধতিগুলো বললাম, যে এই পদ্ধতিগুলোকে তোমাকে কিন্তু খাতায় রেডি করে রাখতে হবে। এবং ব্যক্তিগত যে প্রশ্নগুলো ইন্টারভিউতে, প্রথমত যখন তোমরা ইন্টারভিউতে যাবে প্রাইমারি বা এসএসসি বা বিভিন্ন ইন্টারভিউতে, তখন তারা প্রথমেই তোমাকে যখন তুমি সেখানে প্রবেশ করবে, প্রবেশ করার পরেই তোমাকে তোমার পারিবারিক প্রশ্ন সাধারণত জিজ্ঞেস করবে, যে তুমি কোথা থেকে আসছো, এটা খুব ভালো করে রেডি করবে। তুমি বর্তমানে কি করো, এটা ভালো করে রেডি করবে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি তোমার সম্পর্কে কিছু বলো, এটা জিজ্ঞেস করতে পারে। তোমার যদি গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকে, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি বিএড করনি কেন, ঠিক আছে, তুমি কেন ডিএড করেছো, এটা জিজ্ঞেস করতে পারে। আবার হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি বড়দেরকে পড়াতে স্বচ্ছন্দ বোধ করনি কেন, বা বড়দেরকে পড়াতে চাওনি কেন, কেন বাচ্চাদের মধ্যে তুমি সীমাবদ্ধ থাকতে চাও, তোমার তো তাহলে তুমি বিএড করনি কেন, বা তুমি অনার্স গ্র্যাজুয়েশনের দিকে গেছো কেন। এরকম ধরনের কিন্তু প্রশ্ন তোমাকে ওই সঠিক উত্তর জানার জন্য তারা কিন্তু প্রাথমিকভাবে করে। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন করে যে তোমার শ্বশুরবাড়ি থেকে কি এই পড়াশোনা করাটাকে সাপোর্ট করে, মেয়েদের চাকরি করাটাকেই খুব গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়। এই ধরনের কিছু প্রশ্ন ওখানে কিন্তু ইন্টারভিউতে করে। হ্যাঁ, বা তুমি তুমি ধরো তোমার শ্বশুরবাড়ির হাজব্যান্ড কি করে, বা শ্বশুরবাড়ির অবস্থা কীরকম, এই ধরনের কিন্তু ব্যক্তিগত যে জীবন, সেই জীবন থেকেও কিন্তু অনেক প্রশ্ন করে। এই সঙ্গে সঙ্গে তুমি যেখান থেকে আসছো তার ভৌগোলিক পরিমণ্ডলটা কেমন, ঠিক আছে, ধরো যে অঞ্চল থেকে আসছো সেই অঞ্চলে কোন উপভাষাতে তুমি বিলং করো, বা এমনও দেখা যাবে যে সেই অঞ্চলের বেশ কিছু প্রশ্নপত্র, যেমন ধরো কারো বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, ফলে পুরুলিয়ার যে সমস্ত ভৌগোলিক পরিমণ্ডল আছে সেখান থেকে প্রশ্ন করতে পারে। কারো বাড়ি হয়তো কোচবিহার, ফলে কোচবিহারের যে কোচবিহারের যে পরিমণ্ডলটা থাকে আর কি, ঠিক আছে, বা ভৌগোলিক ক্ষেত্রটা থাকে, সেই ভৌগোলিক ক্ষেত্র অনুযায়ী কিন্তু প্রশ্ন হয় ইন্টারভিউতে। তাই স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু ভৌগোলিক পরিকাঠামো সম্পর্কে ওয়াকিবহাল হও। ব্যক্তিগত যে ধরনের প্রশ্নগুলো আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, বা এমনও অনেকজন আছে যারা হয়তো দীর্ঘদিন এইচএস পাস করার পরে অনেকটা পড়াশোনার গ্যাপের পরে ডিএড করেছে, তো তাকে প্রশ্ন করতে পারে যে তুমি এত বছর পরে ডিএড করলে কেন। এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন, ঠিক আছে, যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু যদি তুমি গুছিয়ে বলতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। তাই সেগুলোর ক্ষেত্রে একটু ভীষণভাবে নজর দিবে। তার কারণ এই প্রশ্নগুলোর উপর কিন্তু ইন্টারভিউয়াররা তুমি কতটা যুক্তিযুক্ত কথা বলতে পারছো, এটা কিন্তু বিচার করতে পারে। তৃতীয়ত বললাম যে তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো আছে সেটাকে করো। আর ডেমো কেন্দ্রিক প্রশ্ন, ডেমো যে বিষয়টার উপর দেবে সেই বিষয়টার পূর্ব এবং পশ্চাৎ যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো সম্পর্কে পরিচিত হয়ে যাও, ঠিক আছে। তুমি যে বিষয়টাকে নিয়ে ডেমো দেবে সেই বিষয়টার সম্পর্কে একেবারে সচেতন হয়ে যাও, তার কারণ ওখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে, ঠিক আছে। এই ইন্টারভিউ হয় সাধারণত, ভয় পেও না, ইন্টারভিউ হয় সাধারণত একটা সময়ের উপর বেশ করে, ঠিক আছে। তুমি কোন সময়ে ইন্টারভিউ দিচ্ছ সেই সময়ের উপর বেশ করেই তোমাকে কিন্তু অনেক সময় প্রশ্ন করে। কাউকে হয়তো 2-4টে কোশ্চেন করে, কাউকে 1-2 কোশ্চেন করেও কিন্তু ইন্টারভিউ থেকে বের করে দিতে পারে। ফলে স্বাভাবিকভাবেই ইন্টারভিউতে প্রশ্ন উত্তর বলতে পারা বা ইন্টারভিউতে প্রশ্ন উত্তর বলতে না পারার মধ্যে কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু নির্ভর করে এমনটা কিন্তু নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারভিউতে যদি তুমি বলতে পারো তাতে তোমার নিজের স্যাটিসফ্যাকশন অনেক বেশি থাকে। তাই যাতে করে তোমরা এমনভাবে নিজেকে তৈরি করে যাও যেন তোমরা সহজেই কিন্তু তোমার পড়ার বিষয়ের সঙ্গে তুমি কানেক্টেড থাকতে পারো, ঠিক আছে, যাতে করে তারা কখনোই তোমাকে তোমার চাকরিটা দেবে না এই মাইন্ডসেটটা যেন না থাকে। ইন্টারভিউতে আরও একটা বড় প্রশ্ন অনেক সময় অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমাকে কেন আমরা চাকরিটা দেবো, তোমার মধ্যে কি আছে এমন যার জন্য তোমাকে চাকরি দেবো। এই প্রশ্নটার উত্তর কিন্তু খুব ভালো করে রেডি করে যাবে, ঠিক আছে। অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে তুমি স্কুলের চাকরি কেন করতে চাইছো, অনেক তো রাজ্য পরীক্ষা হয়েছে, তুমি হঠাৎ স্কুলের চাকরি করতে চাইছো কেন, কেন শিক্ষক হতে চাও, এটা করতে পারে। শিক্ষকতায় অনেক বেশি ছুটি আছে তার জন্য শিক্ষকতা হতে চাও, শিক্ষকতায় অনেক বেশি বেতন আছে বলে তুমি শিক্ষকতা হতে চাও। এই ধরনের প্রশ্নও কিন্তু অনেক সময় তোমার মানসিক অবস্থাটাকে বোঝার জন্য কিন্তু তারা প্রশ্ন করে। তাই প্রত্যেকটা প্রশ্ন যে কি কি ধরনের প্রশ্ন হতে পারে এই সময়টায় তোমরা অনেক বেশি ভাবো, ঠিক আছে। ভাবার পরে বেশিরভাগ সময়টা ভাবো। বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে সাধারণত কি করছে না, অনেক ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে, পাজেলড হয়ে যাচ্ছে অনেক ছাত্রছাত্রী। আমাকেও বেশ কয়েকজন মেসেজ করেছে, জানতে চেয়েছে যে স্যার আপনি আপনার মতো করে একটু গাইড করে দেন, বলে দেন। আসলে এইগুলোর জন্য কারো কাছে ছুটে যাওয়ার কোনো দরকার নেই।
তুমি তোমার মতো করে যতটুকু বোঝো সেটাকে রেডি করো প্রশ্নগুলো। যে প্রশ্নের উত্তরগুলো পারবে না সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য কোনো স্যার ম্যামের কাছে তোমরা যাও, যে পরে সেই ধরনের প্রশ্নের উত্তরগুলো রেডি করে নাও। খাতায় পুরো জিনিসটা রেডি করো। খাতা যদি না রেডি করো তাহলে কিন্তু কখনোই কোনো ইন্টারভিউতে আমার মনে হয় না যে উতরানো যায়। ইন্টারভিউর ক্ষেত্রে সাধারণত একটা যদি ভালো খসড়া খাতা তোমরা নিজেদের মতো করে রেডি করতে পারো, তাহলে তোমরা নিজেরা যেমন উপকৃত হবে, সেই রকম আগামী দিনে যারা ইন্টারভিউ দেবে তাদেরকেও তোমরা কিন্তু গাইড করতে পারবে। হ্যাঁ, সেই জন্য বলছি যে তোমরা তোমরা এই সময়টা ভাবো অনেক বেশি পরিমাণে যে কোন কোন ধরনের প্রশ্ন হতে পারে, কোন কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হতে পারে, সেই অ্যাঙ্গেলগুলোকে বিচার করার চেষ্টা করে এবং সেভাবেই কিন্তু তুমি তোমার প্রশ্নের উত্তরগুলোকে রেডি করার চেষ্টা করো। দেখবে ইন্টারভিউ খুব ভালো হবে। ইন্টারভিউতে ভয় পেও না। ভয় পাওয়ার জন্য অনেক ব্যাপার স্যাপার থাকবে, কিন্তু ভয় পেও না, সাহসের সঙ্গে ইন্টারভিউতে যাও আর একটু পড়াশোনা করে যাও, তাতে তোমার কনফিডেন্সটা অনেক অনেক বেশি গ্রো করবে। হ্যাঁ, শান্ত থেকো, কথা কম বলো, কথাগুলোকে মার্জিত করার চেষ্টা করো যাতে করে কথাগুলো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারছো। মুখে একটা হালকা হাসি যেন থাকে সব সময়। কথা বলার ক্ষেত্রে কখনোই যাতে পরিষ্কার না মানে এটা বুঝতে না পারা যায় যে তুমি খুব টেনশনে আছো, খুব ভয়ার্ত অবস্থায় আছো। পড়ানোর সময় বানানের প্রতি সযত্ন নেবে, ঠিক আছে? প্রেজেন্টেশন করার মধ্যে কৌশল বিভিন্নভাবে যেরকম কৌশল আছে সেই রকম কৌশল অবলম্বন করবে। যে মেথডগুলো তোমাদেরকে ডিএডে করিয়েছিল সেই মেথডগুলোর উপর অবলম্বন করতে পারো। কেউ স্টোরি টেলিং মেথড নিতে পারো, কেউ জয়ফুল লার্নিংয়ের জন্য বা আনন্দমূলক পাঠ উপস্থাপনের ক্ষেত্রে যে ধরনের যে পদ্ধতিগুলো নেওয়া প্রয়োজন সেগুলোও তোমরা নিতে পারো। ফলে তোমরা স্বাভাবিকভাবেই একটু নিজেরা এখন চেষ্টা করো। এই সময় কিন্তু পাজেলড হওয়ার সময় নয়, এই সময়টা কিন্তু তোমাকে তৈরি করার সময়। তুমি যদি এখনই বিভ্রান্ত হয়ে পড়ো তাহলে কিন্তু তোমার পক্ষে সেটা খুব একটা সুবিধাজনক হবে না। ভালো থেকো। আর যদি কখনো কোনো প্রশ্নে অসুবিধা থাকে তাহলে তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারো। আমি যে প্রশ্নগুলো কমেন্ট করবে বা যে প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে পারবে না, আমি স্বাভাবিকভাবেই আবার এরকম একটা ভিডিও করে পরে সব প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জানিয়ে দেবো। আমি আছি যতক্ষণ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? ইন্টারভিউর জন্য যতটুকু করা প্রয়োজন আছে আমি সমস্ত কিছুটাই করে দেবো, ঠিক আছে? যারা আমাকে এতদিন ধরে বিশ্বাস করেছো, যে আমি এতদিন ধরে আমার কাছে যারা প্রাইমারিতে এর আগে পড়তে বা প্রাইমারিতে যারা আমি যাদেরকে একটু হলেও সহযোগিতা করেছি, তারা আমার প্রতি ওই বিশ্বাসটা রেখেছো বলেই কিন্তু আমার এই দায়িত্বটা আমার উপর বর্তায় যে আমি অন্তত তোমাদের এই কটা দিন অন্তত একটু পরিমাণ হলেও যে প্রশ্নের উত্তরগুলো রেডি করে দিই। তোমরা আমাকে প্রশ্নগুলো জানাবে যে এই ধরনের উত্তর, ওই প্রশ্নের উত্তরগুলো কী হবে, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।